ইন্ডিয়ার ডেভেলপমেন্টের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো ট্যাক্স। আর ইন্ডিয়ার ডেভেলপমেন্টের কথা বললে Construction four-lane bridge over the Ganga in Bihar's Bhagalpur came crashing down. ইন্ডিয়ার ট্যাক্স সিস্টেমকে ডিটেলসে বুঝতে এই ভিডিওটি যথেষ্ট কাজে লাগবে। ইন্ডিয়ায় দু ধরনের ট্যাক্স ব্যবস্থা রয়েছে, একটি হলো ডাইরেক্ট ট্যাক্স এবং আরেকটি হলো ইনডাইরেক্ট। ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে রয়েছে ইনকাম ট্যাক্স, ক্যাপিটাল গেইনস ট্যাক্স এবং প্রপার্টি ট্যাক্স। আর ইনকাম ট্যাক্সের কথা বললে এক ব্যক্তির বাৎসরিক ইনকাম যদি 1.5 লাখ থেকে 5 লাখ টাকা হয় তবে তার ইনকাম ট্যাক্স হবে 5% এবং অ্যানুয়াল ইনকাম বাড়ার সাথে সাথে ট্যাক্সের পরিমাণও বাড়তে থাকে। যদি অ্যানুয়াল ইনকাম 15 লাখ কিংবা তারও বেশি হয় তবে 30% ইনকাম ট্যাক্স পে করতে হয়। তবে সবথেকে বাজে ব্যাপার হলো এই ইনকাম ট্যাক্স পে করে মাত্র 1 থেকে 2% মানুষ। 140 কোটি জনগণের বোঝা মাত্র 2 কোটি মানুষ বহন করে। একটু হিসেব করলে দেখা যায় টোটাল ট্যাক্সের মধ্যে ইনকাম ট্যাক্স হলো 30%। আর 2023 এবং 2024 সালের কথা বললে এই হিউজ পরিমাণ টাকা প্রায় 11,87,000 কোটি টাকা ইনকাম ট্যাক্স হিসেবে নেওয়া হয়েছে। আর ক্যাপিটাল গেইনস ট্যাক্সের কথা বললে আপনি যদি আপনার জমি ঘর বিক্রি করেন কিংবা স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করেন তখন এগুলি ক্যাপিটাল গেইনস ট্যাক্সের আন্ডারে আসে। ক্যাপিটাল গেইনস ট্যাক্সকে আবার 2 ভাগে ভাগ করা হয়। প্রথমত, যদি আপনি 1 বছরের মধ্যে বিক্রি করেন তবে সেটিকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স বলা হয়। আর 1 বছরের বেশি টাইমের জন্য ইনভেস্ট করলে তাকে লং টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স বলা হয়। আর রিসেন্টলি সরকার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সকে 5% বাড়িয়ে 20% করেছে। আর লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সকে 2.5% বাড়িয়ে 12.50% করা হয়েছে। কিন্তু এখানে বলা হয়েছে যাদের প্রফিট 1.5 লাখ টাকার নিচে তাদেরকে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে না। ফলে স্টক মার্কেটে যারা ইনভেস্ট করছেন তারা বিপদে পড়েছেন, তারা ভারত ছেড়ে বিদেশ যাচ্ছেন। আর ইনডাইরেক্ট ট্যাক্সের কথা বললে জিএসটি বা গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, এই ট্যাক্স অনুযায়ী আমরা প্রায় সব ধরনের জিনিসের উপর ট্যাক্স পে করি। তবে এমনও কিছু জিনিস রয়েছে যেগুলোর উপর জিএসটি থাকে না। ডেসক্রিপশনে তার লিস্ট দেওয়া থাকবে। আপনি জেনে অবাক হবেন পেট্রোলের 55% টাকা এবং ডিজেলের 50% টাকা জিএসটি হিসেবে কেটে নেওয়া হয়। যদি টয়োটা কোম্পানি 61 লাখ টাকার একটি ফরচুনা বিক্রি করে তবে টয়োটা কোম্পানির ইনকাম হয় 40 থেকে 50,000 টাকা। আর গভর্নমেন্টের ট্যাক্সের ফলে ইনকাম হয় 27 লাখ টাকা। ফলে প্রশ্ন থেকেই যায় গাড়ি বিক্রি করে লাভ কার বেশি? এখন আপনি ভাবছেন যাদের টাকা অনেক বেশি তারাই ট্যাক্স পে করে, কিন্তু বাস্তবতা তা বলে না। ইন্ডিয়ায় ফার্মারের উপর ইনকাম ট্যাক্স নেওয়া হয় না, সে যত ধনী হোক না কেন। ফলে শাহরুখ খানের মেয়ে সোহানা খান কোটি টাকার একটি ফার্ম হাউস কিনে নিজেকে ফার্মার দাবি করছে। ফলে কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও সোহানা খানের ওপর কোনো ইনকাম ট্যাক্স প্রযোজ্য নয়। এছাড়াও সেকশন 80G ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এর মধ্যে চ্যারিটি বা দানের টাকায় ট্যাক্স নেওয়া হয় না। তাই বড় বড় ভণ্ড বাবা থেকে শুরু করে বড় বড় মিলিয়নার্স সবাই নিজেদের এক একটা চ্যারিটি তৈরি করে নেয়। ফলে তারা তাদের ইনকামের টাকা চ্যারিটিতে দান করে, কিন্তু সেই চ্যারিটি তাদের নিজেদের। অর্থাৎ মিলিয়নাররা তাদেরই তৈরি করা চ্যারিটিতে তারা টাকা রাখে। অর্থাৎ এক পকেট থেকে আরেক পকেটে টাকার স্থানান্তর ঘটে। 2015 সালে মার্ক জুকারবার্গ মেটার 99% টাকা চ্যারিটিতে দান করেন। ফলে মানুষরা খুশি হয়। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে জানা যায় যে চ্যারিটিতে তিনি দান করেছিলেন সেটি হলো তার নিজের চ্যারিটি। আমাদের দেশের জিডিপির 8% টাকা গভর্নমেন্ট এমপ্লয়ীদের দিতে চলে যায়। আর বাকি টাকায় যে ডেভেলপমেন্ট হয় সেগুলি চোখে পড়ার মতো নয়। তাই দেশকে আরো উন্নত করতে গেলে 2% লোকের ওপর ট্যাক্সের বোঝা না চাপিয়ে মিলিয়নার ফার্মারদের ওপরেও ট্যাক্সের বোঝা চাপানো উচিত। আর এর ফলে ট্যাক্সের বোঝা কিছুটা কমানো সম্ভব। আর সরকারের ফল্টগুলির ওপর জনগণকে আওয়াজ তুলতে হবে। কথায় বলে যদি জনগণ শিক্ষিত হয় তবে বিপদে পড়বে সরকার।